প্রিয় দর্শক, সকলকে স্বাগত আমাদের এটিএন বাংলার অনুষ্ঠান ডক্টর স্টেশনে। আজকে আমরা কথা বলবো আমাদের সাধারণ জনগণের একটা খুব কমন একটা রোগ, যেটা নিয়ে আমাদের সাধারণ মানুষ খুব বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়েন, কিংবা কিভাবে চিকিৎসা করবেন বা কত তৎক্ষণাৎ চিকিৎসা করবেন সেটা নিয়ে বিভিন্ন ডাইলেমার মধ্যে থাকেন। সেরকম একটি রোগ, হৃদরোগ নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এম আলম সাদি। উনি আছেন চিফ কনসালটেন্ট সিসিইউ পার্কভিউ হাসপাতাল লিমিটেডের, এবং যথারীতি অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডাক্তার সাগরিকা শারমিন, আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আসুন দর্শক, আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাই। আমাদের সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে একটা রোগের কী লক্ষণ দেখলে বুঝবে যে তারা খুব তাড়াতাড়ি একজন হৃদরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হবেন, কিংবা কোনো প্রিকশন যদি নিতে হয়? প্রথমে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে একটা মানুষের হার্টের ব্যথা সে বিভিন্ন জায়গা থেকে শুনে অথবা বিভিন্ন কিছু দেখে তার একটা আইডিয়া হয়েছে যে বুকের ব্যথাটা কোন জায়গায় হয়। এছাড়া আমরা যেটা বলি সেটা হচ্ছে বুকের মাঝখানে ব্যথা। এই ব্যথাটা কিছু কিছু ক্ষেত্রে 1 থেকে 10 মিনিট, অথবা যদি এটা এমআইয়ের কারণে যদি হয়ে থাকে এই ব্যথাটা প্রায় এটা মোর দেন 40 to 60 মিনিটস এরকম। দ্যাট মিনস 1 ঘন্টার বেশি সময়ও অনেক সময় এই ব্যথাটা থাকতে পারে। এটা মূলত পক্ষে সাথে সাথে কীরকম নেচারটা হবে, এটা কোন ধরনের হবে, মনে হয় যেন কেউ চেপে ধরে আছে বুকটা, মনে হচ্ছে যে যেন ভালোভাবে শ্বাস নিতে পারছে না। তো এখন এই যে চাপ জিনিসটা, এটা সে আগে কখনোই ফিল করেনি, তার কাছে মনে হচ্ছে এই ব্যথাটাই নতুন, এবং তখনই সে বুঝে নেবে যে একজন মানুষ এখন বুঝতে পারে যে হ্যাঁ, এটা বোধহয় হার্টের মধ্যে কোনো কিছু একটা হয়ে যাচ্ছে। এছাড়া আরও যেটা হতে পারে সেটা হচ্ছে একজন মানুষ হঠাৎ করে বলছে যে আমি শ্বাস নিতে পারছি না ঠিকমতো, তার বোঝা যাচ্ছে তার শর্টনেস অফ ব্রেথ বলে একটা টার্ম যেটা আছে সেটা হুশ রয়েছে, তার সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে বুক ধড়ফড়, রোগী বলবে যে আমার বুক ধড়ফড় করছে। অথবা আরেকটা জিনিস হতে পারে যে হঠাৎ করে মনে হলো যে তার যেন হার্টটা স্টপ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল, অথবা তার হার্টটা খুব যেন রেলের মতো খুব তাড়াতাড়ি চলছে। তাহলে এই সবগুলো লক্ষণগুলো তার থাকতে পারে। এখন এই যে লক্ষণগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বুকের ব্যথা। অনেক সময় বুকের ব্যথা তো আমরা পাইনি, কিন্তু দেখা গেল যে তার অন্যান্যগুলো আছে। বুকের ব্যথা কেন থাকবে না? কারণ হচ্ছে যদি পেশেন্টের যদি আগে থেকে যদি ডায়াবেটিস থাকে, তার ডায়াবেটিসের কারণে অনেক সময় রুগীদের কোনো রকম বুকের ব্যথা নাও থাকতে পারে। এখন এই যে বুকের ব্যথা থাকলো অথবা না থাকলো, সাথে সাথে যে এইসব কমপ্লেইনগুলো থাকলো, প্রত্যেকটাই খুবই দরকারি। এবং এইটার সাথে আরেকটা জিনিস, বুকের ব্যথা কি কোথাও যাচ্ছে? হ্যাঁ, অনেক সময় বুকের ব্যথাটা সবসময় পাই বাম হাতে এটা রান করা, সাথে করে অনেক সময় এই গলার মধ্যে দিয়ে উপরের দিকে ওঠা, অথবা এটা অনেক সময় পিছন দিক দিয়ে যায়, অথবা অনেক সময় খুব রেয়ারলি ডান হাতেও এটা হতে পারে। প্রসঙ্গে আরও কিছু প্রশ্ন চলে আসে যে হৃদরোগের কারণ আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি এটিওলজি, যে কোনো একটা কাদের কোন রোগটা বেশি হচ্ছে সে ধরনের কিছু কারণ আমরা শনাক্ত করে থাকি। তো আপনার কি মনে হয় হৃদরোগের কারণগুলো কী কী? কারণগুলোর মধ্যে আগে যেরকমভাবে আমরা সহজে কয়েকটা জিনিস বলে দিতাম, যে সিগারেট স্মোকিং, তারপর হলো যে আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, অথবা লিপিড প্রোফাইল বেশি। কিন্তু এর সাথে সাথে নতুন করে যেগুলো কিছু কারণ যোগ হয়ে যাচ্ছে, যেমন একটা হচ্ছে যে অ্যাবনর্মাল লাইফস্টাইল, যে আমি কোনো কাজ করি না, আমি সারাক্ষণ বাসাতেই বিশ্রাম নিচ্ছি, কারণ হচ্ছে আমার ইকোনমিক্যাল কোনো রকম যেহেতু সমস্যা নেই, সুতরাং আমি বাসায় বসে বিশ্রাম নিচ্ছি। তাহলে একটা হচ্ছে অ্যাবনর্মাল লাইফস্টাইল। রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা মানুষ মনে করেন যে অফিসের কাজ করছে সে, কিন্তু তাহলে তো তার হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার কম, সে একটা চেয়ারে বসে সারাদিনই কাজ করছে, কিন্তু আসলে তার কোনো রকম অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তার ব্রেনের কাজ। তাহলে এইগুলো যেগুলো নতুন করে যোগ হচ্ছে, এই দিকগুলোতেই দেখা যাচ্ছে তার অসুবিধাটা, হার্টের রোগটা হচ্ছে। এছাড়া আরও একটা যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্যালি যদি কোনো রকম যদি অ্যাবনর্মালিটি থাকে, আর যেটা এখন আমরা যেটা পাচ্ছি, যেটা ফ্যামিলি হিস্ট্রি, পারিবারিক ইতিহাস, এটা খুব ইম্পর্টেন্ট। দেখা গেল যে একটা মানুষের কোনো ডায়াবেটিস নাই, হাইপারটেনশন নাই, সে কোনো স্মোকিং করে না, তার কোনো কোলেস্টেরলও নাই, কিন্তু দেখা গেল যে তার পারিবারিক ইতিহাসের কারণে সে অল্প বয়সে এই হৃদরোগে আক্রান্ত। তো
এখানে প্রত্যেকটা ইয়াগুলো পয়েন্টই ইম্পর্টেন্ট, যে কিছু কারণ হচ্ছে যেগুলো তার হচ্ছে রোগের কারণ হচ্ছে, আর কিছু হলো হচ্ছে তার অ্যাক্টিভিটির কারণ হচ্ছে। সুতরাং এগুলো প্রতিটাই খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আর এইসব ইম্পর্টেন্ট কথাগুলো বলার জন্য। সাথে আরেকটু যদি বলেন আমাদের চট্টগ্রাম এরিয়ার জন্য, তো যেটা বলা হচ্ছে যে চট্টগ্রাম এরিয়াতে হার্টের রোগী বেশি, তা আপনি কি মনে হয় যে এটা কি আসলে কোনো তথ্যবহুল কথা কিংবা বা এর কোনো ভিত্তি আছে? লেটেস্ট একটা জার্নাল থেকে পেলাম যে বাংলাদেশে যত রোগী আছে আর কি, রোগীদের মধ্যে অনলি 4.5% হচ্ছে কার্ডিয়াক ডিজিজ। ঠিক আছে, তো এখন এই যে কার্ডিয়াক ডিজিজ যারা আক্রান্ত, শুধু কি বাংলাদেশের শুধু কি ওভারঅল এই হচ্ছে 4.5%? তো এখন আরেকটা স্টাডি আছে, সেটা হচ্ছে ওই 2018-এ করা, ইউএসের রোগীদের সাথে কার্ডিয়াক পেশেন্ট প্লাস হচ্ছে বাংলাদেশের কার্ডিয়াক পেশেন্ট, হোয়াট দ্য আউটকাম কী দেখা গেল যে ইউএসের যেই রোগীগুলো আছে তার পার্সেন্টেজ হচ্ছে অনলি 26% টিবিডি, মানে ট্রিপল বেসেল ডিজিজ যেটা বলি আমরা। আর কিন্তু বাংলাদেশে সেই তুলনায় একটা অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের হচ্ছে 53%, জাস্ট অলমোস্ট ডাবল দেখা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে ইউএসের পার্সেন্টরা যেভাবে সাফার করছে, বাংলাদেশের মানুষজন তার চেয়ে আরও বেশি পরিমাণে সাফার করছে। তো এটা একটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা মনে করছি যে হয়তো ওখানের মানুষ বেশি, কিন্তু আমাদের কিন্তু না, এটা হচ্ছে ঘটনাটা উল্টো, বাংলাদেশের মানুষেরাই হচ্ছে বেশি সাফার। এরপরে যেটা যে একটা প্রশ্ন যেটা এখানে যে চট্টগ্রামের মানুষের কি বেশি তো এটা নিয়ে কোনো আসলে স্টাডি নেই। তো এখন ছোটো ছোটো কয়েকটা স্টাডি করা আছে যে বাংলাদেশের মানুষের চট্টগ্রামের মানুষের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। দেখা গেল যে হ্যাঁ, তাদের ক্ষেত্রে ডায়াবেটিসও বেশি, তাদের ক্ষেত্রে হাই প্রেশারও বেশি, তাদের কাছে আরও একটা জিনিস বেশি, সেটা হচ্ছে স্মোকিং করা। তাহলে দেখা যাচ্ছে চিটাগাং মানুষের স্মোকিংয়ের পছন্দটা বেশি। এরপরে আরেকটা ব্যাপার আমরা খেয়াল করছি যে চিটাগাং মানুষরা চর্বি জাতীয় খাবারগুলো খেতে খুব পছন্দ, মানে চিটাগাং মানুষের যেটা যে মেজবানি যেটা বলে যে রেড মিট কনজাম্পশনটা একটু বেশি হয়, যেটা মনে হয় যে গরুর মাংস খাওয়ার প্রবণতাটা বেশি, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে এখানে যেটা আপনি বলছেন স্মোকিং, যে ব্যবসায়ী জি লাইফস্টাইলটা হচ্ছে খুবই মানে যেহেতু বন্দর এরিয়া, এখানে একটা ব্যবসায়িক অংশ থাকে, যে তারা হয়তো বা ওই ধরনের লাইফস্টাইল। এবং কোথাও দেখবেন যে বড় বড় গরু যেগুলো আছে, যেগুলো ঢাকাতেও কোনো রকম অথবা অন্য জায়গায় খাই না ওরা, কিন্তু চিটাগাং মানুষ জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন,
এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. এগুলো খুবই পছন্দ করে, তো স্বাভাবিক রোগও বেশি এদের। তো এই আমাদের দর্শকদের একটা থাকে, যে প্রশ্ন থাকে, আগেকার দিনে আমাদের যে দাদা দাদি ছিলেন, চাচা চাচি ছিলেন বয়স্করা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওরকম করে যে হ্যাঁ হার্টের রোগী বা হৃদরোগের রোগী সেরকম শোনা যেত না। এখন দেখা যাচ্ছে যে প্রতি ঘরে ঘরেই ছোট থেকে বুড়ো কি বলবো, মানে এখন বয়সের বাঁধ ভেঙেই দেখা যায় যে বাচ্চাদেরও অনেক সময় হৃদরোগের ঝুঁকি বা হৃদরোগ শনাক্তকরণ হচ্ছে। তো আপনার কি মনে হয় আগে হৃদরোগ ছিল না, এখন বেড়ে যাচ্ছে, এটাই কি কারণ, বা আধুনিক প্রযুক্তির উন্নতির জন্য শনাক্তকরণটা বেশি হচ্ছে, কোনটা? রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি। থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে আস্তে 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 অবেসিটি। তো অবেসিটি অল্প বয়সের একটা বাচ্চা, যেটা আমাদের আরেকটা ছোট্ট একটা কথা বলি, স্টাডির কথা বলি, যেটা 2018-এ বাংলাদেশে দেখা গেল যে অ্যাডাল্টের ক্ষেত্রে 18% মানুষই হচ্ছে যে তারা অবেস। ঠিক সেই রকম স্টাডি 1980-র একটা স্টাডি আছে, যেটা তখন ছিল হচ্ছে 7% মানুষ হচ্ছে অ্যাডাল্ট, 7% হচ্ছে অবেসিটি। তাহলে দেখা যাচ্ছে অলমোস্ট ডাবল। সো ডাবল যেহেতু হচ্ছে অবেসিটি, অ্যাথেরোস্ক্লেরোসিস এগুলো যত বেশি বাড়ছে, সুতরাং তাদের এইসব রোগগুলো আস্তে আস্তে বাড়ছে। তো এখন যে এই মানুষগুলো অ্যাবাউট 65%-এর পরে হচ্ছে ইউজুয়ালি তাদের হার্টের রোগ হয়, কিন্তু দেখা গেল যে না, এখন নতুন স্টাডিতে দেখা যাচ্ছে তাদের 45%-এর ক্ষেত্রে হচ্ছে যে একজন পুরুষ মানুষ সে আস্তে আস্তে এই পথেই ধাবিত হচ্ছে, 55%-এ হচ্ছে একজন মহিলা ঠিক এই পথেই হাঁটছে। এখন কেন এটা? কারণ হচ্ছে কয়েকটা রোগ দেখা গেছে। এক হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ জেনেটিক্স। একজন মানুষ জেনেটিক্স, আমরা সেখানে কিছুই করার নেই, এটা থাকবে, কিন্তু সাথে সাথে যদি আমরা কতগুলো ইটিওলজিক্যাল ফ্যাক্টরগুলো যদি অ্যাড করে দিই, তাহলে তো তার চান্স অফ এরকম সাফার করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো সেটা কি হচ্ছে, দেখা যাচ্ছে জেনেটিক্সের সাথে সাথে হরমোনের একটা কারণ আছে সাথে সাথে, আর সে অ্যাথেরোস্ক্লেরোসিস, দ্যাট মিনস তাদের চর্বি জাতীয় ইয়াগুলো টেন্ডেন্সি, ফ্যাটি ইয়ার পরিমাণ বেড়ে যাওয়া, সেটা কিন্তু এই বয়সেই আস্তে 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 বেড়ে যাচ্ছে। তাদের রোগ পরিমাণও বেড়ে যাচ্ছে। তো ওই যে আরেকটা অল্প বয়সে, এখন আমরা যারা আগে বলতাম, মানুষ আসলেই বলে দিতাম যে 40 ইয়ারের আগে আপনার হার্টের রোগ হবে না, কিন্তু এখন আর সেটা আর বলা যাচ্ছে না। 25 বছরের একটা ছেলে, সেও দেখা যাচ্ছে হার্টের রোগ নিয়ে হাজির হয়েছে, আবার 70 বছরের একটা তো সে তো আছেই। তো এই যে এইজ যে একটা ফ্যাক্টর যে আগে ছিল যে 50-এর উপরেই হচ্ছে হার্টের রোগ হবে, এখন আর সেটা আর মানছে না। এর প্রসঙ্গে আরেকটু আসি, যে আপনারা যে চিকিৎসা করেন সেখানে একটা হৃদরোগের রোগী আসলে কোন কোন ধরনের আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন, বা কোন স্টেপগুলো আগে নেন, বা ইমার্জেন্সি কী কী স্টেপ আপনারা নেন? দেখুন, প্রথমে হচ্ছে এসটি, যেটা ইস্কিমিয়া, যেটা আমরা বলছি ইনজুরি। ইনজুরি কী জিনিস? একটা ইনজুরি মানে হচ্ছে জাস্ট একটু আঘাত যেন পেলাম আর কি, কিন্তু বড় কিছু হলো না, সেটা হচ্ছে এসটির নেচারটা, এসটি এলিভেশন হলো। টি ইনভার্সন মানে হচ্ছে যে জাস্ট ওখানে দেখা গেল যে তার ইস্কিমিয়া হয়েছে, ওখানে তার হচ্ছে ব্লাডের সাপ্লাই, তার অসুবিধা দেখা যাচ্ছে। আর কি মানে হচ্ছে ওই জায়গাটা তার পৌঁছেই গেল, নেক্রোজড হয়ে গেল। এরপর যদি দেখা যাচ্ছে এসটিতে তার অসুবিধাগুলো আছে, তখন আমরা তাকে আরেকটা পরীক্ষা করতে দেই, এটা হচ্ছে ট্রপোনিন আই। ট্রপোনিন আই মানে হচ্ছে ট্রপোনিন আই যদি রেজ থাকে, তাহলে বোঝা যাচ্ছে ইট টার্নস ইনটু স্টিলিভেশন এমআই অথবা নন স্টিলিভেশন এমআইয়ের দিকে যাচ্ছে এটা। আর যদি দেখা যাচ্ছে ট্রপ আই নর্মাল আছে,
সেই ক্ষেত্রে আমরা তখন ধরে নেই যে এটা মেবি এ কেস অফ স্টেবল এনজাইনা। যে চট্টগ্রামে কোন কোন হাসপাতালে এখন আধুনিক চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে? সরকারি হাসপাতাল তো আছেই, সেটা আমরা জানি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আছে। এছাড়া যে প্রাইভেট মেডিকেলগুলো আছে বা প্রাইভেট হাসপাতালগুলো যেগুলো আছে, তো সেখানে কোথায় কোথায় এখন ভালো হৃদরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে? চট্টগ্রামে টোটাল মোট হচ্ছে 8টা সেন্টার এখন চালু হয়ে আছে, যাদের মাধ্যমে হচ্ছে এখানকার চট্টগ্রামের মানুষরা সবচেয়ে ভালো ভালো চিকিৎসাগুলোই পাচ্ছে। আগে থেকেই সরকারি হসপিটালে তো আছেই, সাথে হচ্ছে আরও কয়েকটাতে প্রাথমিক দিক দিয়ে ছিল, কিন্তু নতুন করে এদের এই সারিতে নতুন করে যোগ হয়েছে, সেটা হচ্ছে পার্ক ভিউ হসপিটাল। পার্ক ভিউ হসপিটালে যেই ক্যাথল্যাবের যে সিস্টেমটা চালু করেছে, এটা হচ্ছে প্রাইমারি পিসিআই, যেটাকে বলি আমরা, যে আসলো সাথে সাথে উইদাউট দেরি ছাড়াই সাথে সাথে চিকিৎসাটা দিয়ে দেওয়া, ম্যাক্সিমাম যতটুকু পারা যায়, ম্যাক্সিমাম যতটুকু দিতে হবে ঠিক ততটুকুই চিকিৎসা দেওয়া, সেটা এখন পার্ক ভিউ হসপিটালে তাদের এই ধারার মধ্যে এটা যোগ করেছে। তো এখন চিটাগাংয়ের মানুষজন আগে হৃদরোগ হলেই তারা চিন্তা করতো বোধহয় আস্তে আস্তে বোধহয় আমার পথটা বোধহয় আস্তে আস্তে আমার মৃত্যুর দিকে হেঁটে যাওয়া, কিন্তু না, এখন মানুষ হচ্ছে আশাবাদী। মানুষ এখন চিন্তা করে, ভালো চিন্তা, যে আমার উপযুক্ত চিকিৎসাটা যদি পেয়ে যায় তাহলে আমি ভালো রেজাল্ট, ভালো যদি চিকিৎসাটা পেয়ে তাহলে হয়তো আমি বেঁচে থাকবো। তো সুতরাং এখন এই যে 8টা সেন্টার যে চালু আছে, যেটা একসময় একটাও ছিল না, সেটা এখন 8টা সেন্টার, এবং প্রত্যেকটা সেন্টারই খুব ভালোভাবে এই চিটাগাংয়ের মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তো 8টা সেন্টার, এটা আমরা মনে করি যে এই ইয়ার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো একটা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে মানুষ। এবং চট্টগ্রামে এই রোগের অত্যাধুনিক চিকিৎসাগুলো এখন পসিবল। তো আপনি একটু বলবেন কি যে একটা হৃদরোগী একটা আছে যে আমরা রোগগুলোকে সাধারণত ডক্টররা এমনভাবে ভাগ করি যে একটা তৎক্ষণাৎ চিকিৎসা কিংবা অ্যাকিউট, আবার আরেকটা দেখা যায় যে ক্রনিক বা অনেক পুরনো একটা ক্ষত বা পুরনো একটা হার্টের অসুস্থতা, উনি হয়তো বা জানতেন না, আসছেন দেরি করে। তো সেই ক্ষেত্রে কি পার্থক্য বা আপনারা কি ধরনের ট্রিটমেন্ট করে থাকেন? কেসটা যদি হয় যে একটা মানুষ এসেছে তার মাইকার্ডিয়াল ইনফেকশনের ফিচার নিয়ে, তো মাইকার্ডিয়াল ইনফেকশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে নিই যে তার টাইমটা কতক্ষণ। যদি দেখা যায় যে খুব ওই দিন 12 ঘন্টার মধ্যে এসেছে, তখন আমরা প্রাইমারি পিসিআই এর জন্য দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে চিকিৎসাটা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। যদি কোনো কারণে যদি সে প্রাইমারি পিসিআই অথবা পিসিআই সে যেতে চাচ্ছে না, তখন তাকে আমরা ফাইব্রিনোলাইটিক যেটা থেরাপি, ফাইব্রিনোলাইটিক যে ট্রিটমেন্টটা, সেটাই আমরা দিই। এখন একটা পেশেন্ট দেখা গেল যে তার এমআই হয়নি, তার দেখা যাচ্ছে নন স্টিলিভেশন এমআই, অথবা তার দেখা যাচ্ছে নন কিউ এমআই, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে যদি সে আসে, তাহলে তাকে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে পরবর্তীতে তাকে পিসিআই যদি দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে উপযুক্তভাবে চিকিৎসাটা দিলে তাহলে তার রেজাল্টটা ভালো হবে। এছাড়া একটা পেশেন্ট এসেছে স্টেবল এনজাইনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব? তাহলে তখন তাকে আমরা কিছুমাত্র অল্প কিছু ওষুধ, যেমন হচ্ছে সিমলি ইকোস্প্রিন অথবা ক্লোপিডাগ্রিল দেই, সাথে হচ্ছে তার যদি খুব দেখা যাচ্ছে পেইন নিয়ে এসেছে, সেক্ষেত্রে আমরা হেপারিন গ্রুপের কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করি। এখন সাথে সাথে যখন সে কিছুটা ইমপ্রুভ হয়ে যাবে, তখন তাকে আমরা কিছু অ্যানাদার পরীক্ষা নিরীক্ষা করব। যেমন হচ্ছে তার ইটিটি করানো, যদি তার দেখা যাচ্ছে ব্লক আছে, কিন্তু সেই ব্লকটা কতটুকু আমরা সেটা দেখার জন্য হয়তো বা এনজিওগ্রাম করব। এনজিওগ্রাম করে যদি আমাদের যদি প্রবলেম যদি থাকে, কোনো যদি দিকে সমস্যা আছে, সেক্ষেত্রে হচ্ছে ইন্টারভাস্কুলার আলট্রাসোনোগ্রাফি, আইভাস, অথবা ইলেকট্রিক্যাল কার্ডিয়াক ফিজিওলজি যেটা আছে সেটা, এইসব পরীক্ষাগুলো করে আমরা আমরা ফাইনাল একটা ডায়াগনোসিসে পৌঁছার চেষ্টা করি। এরপরে যা প্রয়োজন, যদি লাগে যে এটা এনজিওগ্রামের পর দেখা যাচ্ছে তাকে রিং লাগাতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা করা যায়, অথবা বাইপাস গ্রাফট লাগলে বাইপাস গ্রাফট করে দিতে হয়। সব কিছুর করার পরে একটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এরপর কীভাবে আগাবো আমরা, এটা হলো যে তাকে একটা নির্দিষ্ট হচ্ছে কতগুলো ওষুধ দিয়ে দেওয়া, যেমন হচ্ছে অ্যান্টিপ্লেটলেট গ্রুপের ওষুধ দিয়ে দেওয়া, লিপিড লোয়ারিং কিছু ওষুধ দিয়ে দেওয়া,
এরপরে তার লাইফস্টাইলটা চেঞ্জ করা, যেমন স্মোকিং থাকলে সেটা স্মোকিংটা বন্ধ করে দেওয়া, তার হচ্ছে এক্সারসাইজ রেগুলারলি, এবং তার যেই আন্ডারলাইন যেসব ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা, তাহলে তার জীবনটাকে সুন্দর পথে সে আগাতে পারবে আশা করি। এরপরে স্মোকিং যেন না 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 এটা না ছাড়তে যদি না পারে, তাহলে সে যেন আবার যেন ব্যাক করবে, যেন তার এই পথেই যেন আবার ফিরে আসবে। এই প্রসঙ্গে আরেকটু যদি বলি যে এই ধরনের রোগী তো আসলে সারা জীবন, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তো ওনার ফলো আপটা জরুরি। তো আপনাদের কি নির্দিষ্ট কোনো শিডিউল আছে যে যেটা এত মাস পর পরে বা এতদিন পর পর উনি কিছু টেস্ট করবেন কিংবা ডক্টরের শরণাপন্ন হবেন, এরকম কোনো শিডিউল কি আছে যে কত মাস পর পর উনি চিকিৎসকের শরণাপন্ন হবেন? সাধারণত আমাদের রোগীরা দেখা যায় যে যতক্ষণ ওনার সিমটম বা কোনো অসুবিধা না হচ্ছে তত। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare. Affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. ওনারা চেক আপ করতে আসেন না, তো এই ব্যাপারটা একটু যদি আলোকপাত করেন। আমরা ইনিশিয়ালি যেসব পেশেন্টগুলো আসে, কার্ডিয়াক পেশেন্টগুলো, প্রথমে হয়তো বা তাদেরকে বলি যে 1 মাস পর পরেই আসুন। ইউজুয়ালি 3টা যখন তাকে দেই যে শিডিউল দেবো, 3বার আসার পর যদি দেখি যে হ্যাঁ সব কিছু ভালো হচ্ছে, তখন আমরা আস্তে আস্তে সময়টুকু বাড়িয়ে দিই। প্রথমে হচ্ছে তাকে বলি যে 3 মাস পরে আসুন। যদি দেখা যাচ্ছে হ্যাঁ 3 মাসেও দেখা যাচ্ছে 1 বা 2বারের মধ্যে দেখা যাচ্ছে তার রেজাল্ট ভালো, তখন আমরা বলে দিই যে 6 মান্থস। এক্ষেত্রে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে সিগারেট অথবা যে পান, সাথে সাদা অথবা গুল, এগুলো যে খাওয়ার যে অভ্যাসটা বন্ধ করেছিলেন, এটা যেন মেনটেইন করা হয় এবং তার যেন ডায়াবেটিস এবং হাই প্রেশার এগুলো যেন কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবো আমরা। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2টা উপদেশ তারা কিভাবে মেনটেন করবে হেলদি হেলথ, সেটা যদি বলেন। এখানে একটা ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে একজন রোগী যখন আমাদের কাছে আসে, তখন তার বেদনা ক্লিষ্ট মুখখানা দেখে আমাদের মনটা ভেঙে যায় যে হ্যাঁ এর কী অবস্থা হবে। তখন আমরা কি করি, আমরা তাদেরকে চিকিৎসাটা দেওয়া শুরু করি। তার মধ্যে এখন যেটা আছে সেটা হচ্ছে ক্যাথল্যাব যেহেতু আছে, সুতরাং আমরা চিন্তা করি যে তাকে একটা এনজিওগ্রাম করে ফেলি। এনজিওগ্রামে যখন দেখি যে তার অবস্থাটা একটা ব্লক আছে অথবা খারাপ কিছু আছে এবং তার একটা চিকিৎসা দেওয়া সম্ভব, তো আমরা কি করি, তাকে এবার হচ্ছে উপযুক্ত চিকিৎসাটা দেওয়াই। উপযুক্ত চিকিৎসা দেওয়ার পর ওই যে রুগী যখন একটা হাসিটা দেয়, এই হাসির তুলনা কোনো কিছুতেই নেই। তাদের এই হাসিটা আমাদের মনটাকে ভরে দেয়। তো এখন তো 2টা উপদেশ যেটা চেয়েছেন আপনি, সেটা হচ্ছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে জীবনটাকে উপভোগ করার জন্য একটু পরিশ্রমী হন, একটু ব্যায়াম
এবং একটু লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করুন, তাহলে আপনি বেঁচে থাকবেন, আপনার ভবিষ্যৎটা হবে যে আনন্দময়। সেকেন্ড সেটা হচ্ছে ওষুধ যেগুলো দেওয়া হবে সেই ওষুধগুলো যেন কখনোই যেন ছেড়ে না দেন, একদম এগুলো চালাতে হবে, ভালো থাকবেন এবং সুন্দর থাকবে জীবনটুকু। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের আলোচক হৃদরোগ নিয়ে অনেক কিছু বললেন, প্রসঙ্গত বললেন। আমাদের যে শ্রেষ্ঠ বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কথা, সেই স্বপ্নে ছিল আমাদের ভবিষ্যৎ নাগরিকদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলা। এখন সুন্দর যদি ভবিষ্যৎ আনতে যাই, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তাদের খেলার মাঠ দিতে হবে স্কুলে, তাদের এক্সারসাইজের প্রতি, কায়িক পরিশ্রমের প্রতি আগ্রহী করে তুলতে হবে এবং তাদের খাওয়া দাওয়া প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, যেটা হোমমেড ফুড, হেলদি ফুড, সেই দিকে তাদেরকে তাদের ঝোঁকটা বাড়াতে হবে। কারণ এই ট্রেন্ড থেকে কিন্তু আমাদের নেক্সট জেনারেশনটা সরে যাচ্ছে এবং এই সরে যাওয়াটাই কিন্তু এই হৃদরোগের বেড়ে যাওয়ার মূল কারণ। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পরবর্তী প্রজন্মই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং আসুন আমরা সেই মতো আমাদের ডক্টরের উপদেশের যা তিনি বললেন সেই উপদেশ মতো যদি চলি, তাহলে নিঃসন্দেহে আমাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, আমাদের দেশ এগিয়ে যাবে এবং এর চেয়ে বেশি আনন্দ তো আর কোনো কিছুতে নেই। থাকুন এটিএন বাংলার সাথে, থাকুন ডক্টর স্টেশনের সাথে। ধন্যবাদ সকলকে।